প্রিয় দর্শক, স্বাগতম আজকের আয়োজনে। আমাদের সাথে যুক্ত আছেন এই মুহূর্তে কথা বলতে চায় আল কায়দা নিয়ে জাতিসংঘের চরম সতর্কতার পরে কানাডাও দিল সতর্কতা। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি এবং আমাদের প্রিয় বাংলাদেশ কি এক নতুন ও গভীর নিরাপত্তা ঝুঁকিতে পড়তে যাচ্ছে? আন্তর্জাতিক অঙ্গন থেকে আসা সাম্প্রতিক একটি তথ্য কিন্তু সেই আশঙ্কার কথায় স্পষ্ট করে দিচ্ছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সর্বশেষ একটি বিস্ফোরক প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, বাংলাদেশে নিজেদের নেটওয়ার্ক বিস্তার এবং নতুন করে সন্ত্রাসী সেল গঠনের জোর চেষ্টা চালাচ্ছে আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা AQIS। একই সাথে কানাডা সরকারও তাদের নাগরিকদের জন্য বাংলাদেশে ভ্রমণের ওপর হালনাগাদ সতর্কতা জারি করেছে। ঠিক কি ঘটেছে, কেন আন্তর্জাতিক সম্প্রদায় হুট করে বাংলাদেশ নিয়ে এমন উদ্বেগের কথা জানাচ্ছে এবং এই বৈশ্বিক প্রেক্ষাপটের নেপথ্যে কি রয়েছে? সম্মানিত দর্শক, সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইসলামিক স্টেট ও আল কায়দা সংক্রান্ত অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশন মনিটরিং টিমের 38তম প্রতিবেদন প্রকাশিত হয়েছে। 2547 সনদের অধীনে প্রস্তুতকৃত এই আন্তর্জাতিক প্রতিবেদনে দক্ষিণ এশিয়া ও বিশেষ করে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অত্যন্ত সংবেদনশীল কিছু তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বর্তমানে বাংলাদেশে একটি শক্তিশালী ঘাঁটি গড়ার অপচেষ্টা চালাচ্ছে। তাদের মূল লক্ষ্য হলো এদেশে নতুন করে লজিস্টিক ও আর্থিক নেটওয়ার্ক গড়ে তোলা এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট সন্ত্রাসী সেল বা নেটওয়ার্ক প্রতিষ্ঠা করা। জাতিসংঘের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তালিকার বাইরে থাকা এই AQIS সংগঠনটি এতদিন কিছুটা খণ্ডিত অবস্থায় থাকলেও বর্তমানে তা ধীরে ধীরে একটি মারাত্মক আঞ্চলিক সন্ত্রাসী সংস্থায় রূপান্তরিত হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, গোষ্ঠীটি এখন আর বৃহৎ কোনো একটি কেন্দ্রীয় সাংগঠনিক ইউনিটের উপর নির্ভর করছে না, বরং তারা তাদের কার্যক্রমকে বিকেন্দ্রীভূত করে ছোট ছোট সেলের মাধ্যমে আঞ্চলিক কৌশল বিস্তার করছে। এমনকি জাতিসংঘের এই প্রতিবেদনে একটি সুনির্দিষ্ট হামলার কথা উল্লেখ করে বলা হয়েছে, 2025 সালের নভেম্বরে ভারতের দিল্লিতে ঐতিহাসিক লালকেল্লায় যে হামলাটি সংঘটিত হয়েছিল তা আনুষ্ঠানিকভাবে AQIS পরিচালনা করেছিল বলে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ এই সংগঠনটি যে পুরো অঞ্চলে তাদের প্রভাব বিস্তারে সক্রিয়, এটি তারই এক বড় প্রমাণ। জাতিসংঘের মনিটরিং টিমের মূল্যায়নে উঠে এসেছে যে বিশ্বব্যাপী আল কায়দা এবং আইএসের হুমকির মাত্রা সার্বিকভাবে অপরিবর্তিত থাকলেও কিছু নির্দিষ্ট অঞ্চলে তা বহুগুণে তীব্র হয়েছে। বিশেষ করে আফ্রিকা মহাদেশের সাহেল অঞ্চল এবং আমাদের দক্ষিণ এশিয়ায় এই ঝুঁকি এখন সর্বোচ্চ পর্যায়ে। তবে স্বস্তির বা লক্ষণীয় বিষয় হলো আল কায়দার একদম উচ্চ পর্যায়ের বা শীর্ষ নেতৃত্ব বর্তমানে বিশ্বজুড়ে সামরিক ও গোয়েন্দা নজরদারির কারণে কিছুটা কোণঠাসা অবস্থায় রয়েছে। আন্তর্জাতিক পরিসরে বড় ধরনের কোনো জটিল ও সমন্বিত অভিযান পরিচালনা করার মতো সাংগঠনিক সক্ষমতা তাদের এই মুহূর্তে কতটুকু আছে তা এখনো অস্পষ্ট, কিন্তু তা সত্ত্বেও স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট নেটওয়ার্ক গুলো থেকে যে কোনো সময় বড় আঘাত আসতে পারে বলে মনে করছে জাতিসংঘ। আন্তর্জাতিক এই প্রতিবেদনে কেবল বাংলাদেশ নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার ছবিও তুলে ধরা হয়েছে। বিশেষ করে পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্ত জুড়ে চলমান হামলা ও পাল্টা হামলার প্রেক্ষাপটটি এতে গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি কর্তৃক পাকিস্তানের অভ্যন্তরে একের পর এক রক্তক্ষয়ী হামলার কারণে এই দুই দেশের দ্বিপক্ষীয় উত্তেজনা বহুগুণ বেড়ে গেছে। যদিও আফগানিস্তানের বর্তমান তালেবান সরকার প্রকাশ্যে এই অভিযোগ অস্বীকার করে আসছে, কিন্তু জাতিসংঘ জানিয়েছে যে তালেবান এখনো গোপনে টিটিপিকে সহায়তা ও আশ্রয় দিয়ে যাচ্ছে।
জাতিসংঘের রিপোর্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কৌশলের কথা উঠে এসেছে, অর্থ সংগ্রহ করা এবং স্থানীয় নিরাপত্তা বাহিনীকে মানসিকভাবে দুর্বল করার প্রধান হাতিয়ার হিসেবে আল কায়দা ও ইসলামিক স্টেটের আঞ্চলিক অঙ্গ সংগঠনগুলো এখনো মুক্তিপণের জন্য অপহরণ করার পথকেই সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে। জাতিসংঘের এই বিশ্বব্যাপী সতর্ক বার্তার পাশাপাশি পশ্চিমের দেশগুলো নতুন করে তাদের নিরাপত্তা পর্যবেক্ষণ জোরদার করেছে। তারই অংশ হিসেবে সম্প্রতি বাংলাদেশ নিয়ে নিজেদের ভ্রমণ সতর্কতা বা ট্রাভেল অ্যাডভাইজারি আবারও হালনাগাদ করেছে কানাডা সরকার। কানাডা সরকারের হালনাগাদ করা সতর্কবার্তায় বাংলাদেশকে এখনো উচ্চমাত্রার সতর্কবার্তা অবলম্বন ক্যাটাগরিতে বহাল রাখা হয়েছে। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে যে বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক উত্তেজনা, বিচারিক কার্যক্রম এবং বিভিন্ন রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে যে কোনো সময় আকস্মিক বিক্ষোভ, সহিংস সংঘর্ষ ও সামাজিক অস্থিরতা দেখা দিতে পারে। কানাডীয় নাগরিকদের সতর্ক করে বলা হয়েছে, এইসব পরিস্থিতির কারণে হঠাৎ করে রাস্তাঘাটে যান চলাচল স্তব্ধ হতে পারে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে কিংবা সহিংস সংঘর্ষের মতো অপ্রীতিকর ঘটনা ঘটা অসম্ভব কিছু নয়। এই কারণে বাংলাদেশে অবস্থানরত বা ভ্রমণে আসার পরিকল্পনা করা কানাডীয় নাগরিকদের বড় ধরনের জনসমাবেশ, রাজনৈতিক মিছিল বা বিক্ষোভ কঠোরভাবে এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। একই সাথে স্থানীয় প্রশাসনের নির্দেশিকা মেনে চলতে বলা হয়েছে। তবে সবচেয়ে কঠোর ও গুরুতর সতর্কতা বহাল রাখা হয়েছে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ক্ষেত্রে। কানাডা সরকার তাদের নাগরিকদের পার্বত্য চট্টগ্রামে সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে। তারা স্পষ্ট করে বলেছে যে অঞ্চলটিতে রাজনৈতিক সহিংসতা, সশস্ত্র অপহরণ এবং উপজাতীয় গোষ্ঠীর অভ্যন্তরীণ বা বহিস্থ সংঘর্ষের মারাত্মক ঝুঁকি রয়েছে। বাংলাদেশের সামগ্রিক আইন শৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করার জন্য সেখানে অবস্থানরত কানাডিয়ান নাগরিকদের স্থানীয় সংবাদ মাধ্যম নিয়মিত অনুসরণ করতে এবং পরিস্থিতির যে কোনো ধরনের দ্রুত পরিবর্তনের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য যে বাংলাদেশ নিয়ে গত বছরের সেপ্টেম্বর ও ডিসেম্বরে পরপর 2 দফা ভ্রমণ সতর্কতা জারি করেছিল কানাডা সরকার, আর তাদের সাম্প্রতিকতম হালনাগাদের মাধ্যমে সেই কঠোর সতর্কতায় বহাল রাখা হলো। দর্শক, জাতিসংঘের এই বিস্তারিত রিপোর্ট এবং কানাডা সরকারের এই কঠোর ভ্রমণ সতর্কতা সব মিলিয়ে একটি বিষয় স্পষ্ট যে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও ভূ রাজনৈতিক অবস্থানকে বর্তমানে অত্যন্ত সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছে। আল কায়েদার মতো আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের বাংলাদেশ কেন্দ্রিক এই অপচেষ্টা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য যেমন একটি বড় সতর্কবার্তা, তেমনি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। বাংলাদেশ সরকার ও দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিভাবে এই আন্তর্জাতিক সতর্কতা ও আঞ্চলিক হুমকি মোকাবেলা করে এবং দেশের আইন শৃঙ্খলা বজায় রাখে তা এখন দেখার বিষয়। বাংলাদেশে নাকি জঙ্গিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠছে। AQIS, আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, তারা নাকি বাংলাদেশে নতুন করে ছোট ছোট জঙ্গিদের সেল গঠন করার উদ্যোগ নিয়েছে। এ কথাটা আমি বলছি না, এটি কোনো রাজনৈতিক দলের বক্তব্য নয়, এটি বলছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সম্প্রতি গত 10ই আগস্ট তারা একটি রিপোর্ট প্রকাশ করেছে এবং সেই রিপোর্টে বাংলাদেশ সম্পর্কেও কিন্তু লেখা আছে। আজকে জাতিসংঘের এই রিপোর্ট, বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান, এই বিষয়টি নিয়ে কথা বলবো। শেষ পর্যন্ত সাথে থাকবেন। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মনিটরিং টিম একটি রিপোর্ট দিয়েছে। আমরা 5ই আগস্ট 2024-এর পর থেকেই শুনে আসছি বাংলাদেশে জঙ্গিবাদ বলে কিছু নেই, এটি ছিল শেখ হাসিনার সরকারের আমলে একটি সাজানো নাটক। 2013 সালের সেই যে মে মাসে হেফাজতকে মতিঝিল থেকে সরিয়ে দেওয়া, কিংবা মিরপুরে জাহাজ বাড়িতে, কিংবা নারায়ণগঞ্জে, কিংবা গুলশানের হলি আর্টিজানে যে জঙ্গিদের
বিরুদ্ধে পুলিশ সাফল্যের সাথে অভিযান পরিচালনা করেছিল, আজকে বলা হচ্ছে সেগুলো ছিল জঙ্গি নাটক, এবং সেদিন যারা জঙ্গি দমনে সাহসী ভূমিকা রেখেছিল সেই সব পুলিশ কর্মকর্তারা হয় কারাগারে নইলে পলাতক। আমরা শুনতে শুনতে অস্থির হয়ে গেছিলাম, কিন্তু আজকে যখন জাতিসংঘ বলছে তখন আমাদের সেই সব বুদ্ধিজীবী যারা বলতো জঙ্গিবাদ শেখ হাসিনার সাজানো নাটক, তারা এখন কি বলছে? তাদের কিন্তু কোনো কথা শুনছি না, তারা মুখে মোটামুটি ছিপি এঁটে বসে আছে। অথচ জাতিসংঘের এই নিরাপত্তা পরিষদের মনিটরিং টিমের এই রিপোর্ট বলছে সারা পৃথিবীতে জঙ্গিবাদের থ্রেট লেভেল অপরিবর্তিত থাকলেও দক্ষিণ এশিয়া এবং আফ্রিকার কিছু অঞ্চলে এটি বেড়ে যাচ্ছে, এবং সেখানে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে বাংলাদেশে এই AQIS ছোট ছোট সেলের মাধ্যমে সেখানে তারা তাদের রিজিওনাল উপস্থিতি নিশ্চিত করতে চায়। এটি একটি সম্ভাবনা, একটি আশঙ্কার কথা রিপোর্টে বলা হয়েছে। আল কায়দা তারা মোটামুটি ফ্রাগমেন্টেড অবস্থায় বিচ্ছিন্নভাবে কাজ করে, কিন্তু এখন তারা আঞ্চলিকভাবে সংগঠিত হতে চাচ্ছে এবং বাংলাদেশে তারা ছোট ছোট সেলের মাধ্যমে তারা তাদের অপারেশন পরিচালনা করবে, তারা নিজেদের মধ্যে নেটওয়ার্ক মেনটেন করবে, লজিস্টিক্স, ফিনান্সিয়াল সাপোর্ট, এবং এই আল কায়দার সাথে আফগানিস্তান ভিত্তিক বেশ কিছু জঙ্গি বাহিনীর যোগাযোগ রয়েছে, ইভেন তালিবানদের সাথেও তাদের যোগাযোগ রয়েছে। এছাড়া ইসলামিক স্টেট বা IS তো রয়েছেই। আমরা যে এতদিন শুনেছি এই 24-এর আগে বাংলাদেশে জঙ্গিবাদ আছে এবং সেটা যে সত্যি ছিল সেটা সারা বিশ্ব স্বীকার করেছে, এবং বাংলাদেশের জঙ্গিবাদ নিয়ন্ত্রণে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপের অনেক দেশ কিন্তু প্রশিক্ষণ দিয়েছে। কিন্তু ইউনূস এসে যেটা করেছে, ডক্টর ইউনূস এসে 174 জন সাজাপ্রাপ্ত জঙ্গিকে জেলখানা থেকে মুক্তি দিয়েছে, এবং এই মুক্তির বিষয়টি তদারক করত সেই সময়ের আইন বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শুধু মুক্তি দিয়েই তারা ক্ষান্ত দিত না, পাকিস্তান দূতাবাসের 3 জন কর্মকর্তাকে রেগুলার এই জঙ্গিদের মুক্তি দেওয়ার ব্যাপারে তথ্য প্রদান করা হতো। এছাড়াও 2024 সালের 5ই অগস্ট যে জঙ্গি সন্ত্রাস হলো, তারপরে বাংলাদেশের বেশ কয়েকটি কারাগার থেকে সাজাপ্রাপ্ত এবং বিচারাধীন 98 জন জঙ্গি কিন্তু পালিয়ে গিয়েছিল। এই জেল ভেঙে পলায়ন এটি সমন্বয় করেছিলেন ইউনূসের আরেকজন উপদেষ্টা, যাকে অনেকে জঙ্গি মাহফুজ বলে, সেই মাহফুজ আলম। অর্থাৎ ডক্টর ইউনূস সুপরিকল্পিতভাবে বাংলাদেশে জঙ্গিবাদটাকে আবার উন্মুক্ত করে দিয়েছে, এবং সেটি এমন একটা অবস্থায় চলে গেছে যে এই যে সম্প্রতি মতিঝিল, কেরানীগঞ্জ, আশুলিয়া, সাভার, সেখান থেকে বেশ কিছু বোমা উদ্ধার করা হয়েছে। সারা দেশ থেকে এই বোমা অথবা বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হচ্ছে, এবং সেগুলো নিয়েই এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরীক্ষা নিরীক্ষা করে দেখছে। সারা দেশে 100-রও বেশি প্রেসার কুকার বোমার অস্তিত্ব পাওয়া গেছে। সাভারে একটা প্রেসার কুকার, তার মধ্যে বোমা ছিল এবং একটি প্লাস্টিকের বাক্সের মধ্যে এটা ছিল। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটি উদ্ধার করে বিস্ফোরণ ঘটিয়েছে, এবং সেই বিস্ফোরণে আশেপাশে যারা ছিল তারা চমকে গেছে যে কত শক্তিশালী এই এক একটা প্রেসার কুকার বোমা। এবং প্রেসার কুকার তো দেখলে কেউ সন্দেহ করবে না, এটা খুব স্বাভাবিক রান্নার কাজে ব্যবহৃত হয়। এছাড়াও আরো অনেক রকমের খুব আধুনিক কেমিক্যাল ইউজ করে তারা এসব বোমা বানাচ্ছে, এগুলোকে বলা হয় IED। অর্থাৎ এগুলো নিজেদের ঘরে বাইরে, এগুলো একদম কোম্পানিতে তৈরি হয় না, সামরিক কায়দায়। তো এই হলো বাংলাদেশের অবস্থা। এবং সাভার থেকে গ্রেপ্তার করা হয়েছে আরিফ নামে একজনকে। সে বলেছে সে 90 JMBর অনুসারী। 6-7 জনের নামে মামলা করা হয়েছে, আরো 6-7 জন অজ্ঞাতনামা। কেরানীগঞ্জে যে আপনারা দেখেছেন মাদ্রাসার থেকে এক্সপ্লোসিভ উদ্ধার হয়েছে এবং সেখানে বেশ কয়েকজন আহত হয়েছিল। তো
তো সারা দেশে বরিশালে আদালত প্রাঙ্গণে বোমা বিস্ফোরণ হয়েছে, কারা ঘটিয়েছে এটা এখন পর্যন্ত জানা যায়নি। অর্থাৎ বাংলাদেশে জঙ্গিবাদ ফুল ফেজে চলতেছে। এই যে বিশ্বকাপের সময় হঠাৎ করে দেখলেন যে আইএসএস বা আল কায়দার মতো করে পতাকা, কলেমা লেখা পতাকা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় উড়ানো হয়েছে। এটাও কিন্তু এই জঙ্গিবাদের একটা আত্মপ্রকাশ, তারা যে আছে, তারা যে শক্তিশালী ভাবে আছে সেটা জানান দিতেই করা হয়েছিল। তখন একটি পশ্চিমা দেশের গোয়েন্দা সূত্র আমাকে বলেছিল যে এই যে পতাকা তুলছে ইটস এ পার্ট অফ এ বিগার গেম। অক্টোবরের মধ্যে যদি সরকার নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে বাংলাদেশের অবস্থা ভয়াবহ হবে, এবং তার লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে। গত বছরের 25শে নভেম্বর দিল্লিতে লালবাগ কেল্লার কাছে একটি গাড়ি বোমা বিস্ফোরণে 11 জন নিহত হয়েছিল এবং অনেকে আহত হয়েছিল। সেটির তদন্ত করেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা, এবং তদন্ত করতে গিয়ে দেখেছে যে সেখানে যে সংগঠনটি এর সাথে জড়িত ছিল তার নাম আনসার গাজাত উল হিন্দ, এবং এই বিস্ফোরণে নেতৃত্ব দিয়েছিলেন একজন চিকিৎসক উমর উন নবী। তিনি ফরিদাবাদের আল ফালা বিশ্ববিদ্যালয়ের মেডিসিনের সহকারী অধ্যাপক। এই ঘটনায় 10 জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। আরো ইন্টারেস্টিং বিষয় হলো এই ঘটনার সাথে কয়েকজন বাংলাদেশির সম্পৃক্ততার অভিযোগ উঠেছে, এবং ভারত সরকারের পক্ষ থেকে তথ্য প্রমাণ হস্তান্তর করা হয়েছে বাংলাদেশ সরকারের কাছে, যেখানে বলা আছে যে ডক্টর ইউনূসের কয়েকজন উপদেষ্টা এই ভারতের বোমা হামলার সাথে জড়িত ছিল। অর্থাৎ ইউনূস যে শুধুমাত্র বাংলাদেশের ভেতরে জঙ্গিবাদকে উস্কে দিয়েছে তা না, সে এটি ভারতেও রপ্তানি করেছে, এবং তার উপদেষ্টারা যে ছিল সেই প্রমাণ ভারতের সরকার বাংলাদেশ সরকারের হাতে দিয়েছে। এখন ধারণা করা হচ্ছে যে ইউনূস সরকারের কয়েকজন উপদেষ্টা হয়তো ফেঁসে যেতে পারেন এই জঙ্গি সম্পৃক্ততার কারণে, কারণ ভারত এবং আমেরিকা এই বাংলাদেশ এবং সাউথ এশিয়ায় জঙ্গিবাদের বিরুদ্ধে খুব স্ট্রং একটা অবস্থান নিয়েছে। এখন দেখা যাক তারেক রহমান সরকার এই জঙ্গিবাদকে কিভাবে মোকাবেলা করে, কারণ এর আগে 2005 সালের 17ই আগস্ট 63টা জেলায় একসাথে 500-র বেশি বোমা ফাটিয়েছিল এই জঙ্গি গোষ্ঠী, এই জেএমবি এবং অন্যান্যরা। সুতরাং বিএনপির আমলে জঙ্গিরা যে মাথায় ওঠে এটা ইতিহাস সাক্ষ্য দেয়। বর্তমানে তারেক রহমান এই পরিবর্তিত পরিস্থিতিতে কি করবে সেটি আমাদের দেখতে হবে। গতকাল আমি বলেছিলাম যে ব্রিক্স সম্মেলনের আগেই হয়তো তারেক রহমান ভারতে যাবেন, এবং তিনি 3টি ডেট দিয়েছেন ভারত কর্তৃপক্ষের কাছে। আজ খবর পেলাম যে সবচেয়ে আগে যেটা 24 থেকে 26শে আগস্ট, হয়তো তারও আগে তারেক রহমানকে ভারত সফরে যেতে হতে পারে। তাকে আমন্ত্রণ জানানো হয়েছে, তাকে ডাকা হয়েছে, তার সাথে গুরুত্বপূর্ণ অনেক বিষয়ই কথা আছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।